আবারও আসলাম ফিরে তোমাদেরই মাঝে। শতাব্দী ব্রহ্মা, মাহির আফরিন, আফরোজা বেগম, অনিন্দিতা মণিগ্রাম, উম্মে রুম্মান জ্যোথি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু, রওশন আক্তার, ওয়ালাইকুম সালাম, মাইশা মালিহা, ব্যাক এগেইন শতাব্দী ব্রহ্মা, মনিয়ারা বেগম আইডি থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আর কে ঘোষ আইডি থেকে আদাব ভাইয়া, আদাব। উম্মে রোকাইয়া বুশরা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুর্য, ওয়ালাইকুম সালাম ভাইয়া। শাফিকা তন্নি, চলে আসলাম আবার ভাইয়া, আসতে তো হবেই। নীলুফার ইয়াসমিন পিয়া, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আব্দুল্লাহ অভি, তিলোত্তমা পাল, সাফিয়া সাফি, হারিয়া জাহান, ওয়ালাইকুম সালাম। আবদুল্লাহ আল বাতিন, আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ আল আবি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জসমিন খাতুন, ওয়ালাইকুম সালাম। ঠোসি সিদ্দিকা, এসপি দাস, অনিন্দ কুমার, ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফিয়া সাফি, ওয়ালাইকুম সালাম। কানিস ফাতিমা মিমৌসি, অনেক দিন পর আরে আপু। তনিমা হোসেন, মিথিলা, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং মিথিলা। মৌ কেমন আছে? মিথিলা, মৌ কেমন আছে? বশরাতুন জান্নাত ভাবি, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো লাগছে, ক্লাস না করতেই ভালো লাগলো মিথিলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিস্তা মজুমদার, ভালো আছি। আফরোজ মুস্তারি, ওয়ালাইকুম সালাম। মুয়াজ আলী, কাকে বলছে? এসপি দাসকে। এনডিসিতে চলে যাবা না? যাবা না? চলে যাব নাকি? আজকে লেকচার 9 নাকি 8, মানে যদি আমরা ত্রিকোণমিতির ক্লাস বাদ দিই তাহলে আজকে ক্লাস নম্বর 8, আর ত্রিকোণমিতি সহ ক্লাস 9। আইজুল হাকিম নীরব, বগুড়া থেকে ভাইয়া আপনার ক্লাস করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। পিয়াস, ভালোবাসা নিয়েন, ভালোবাসা নিলাম, তোমরা ভালোবাসা গ্রহণ করিও। আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করা যাক। আমরা লাস্ট যে টপিকটা পড়েছিলাম সেটা নিয়ে আবার পূর্ব পাঠের পূর্ব আলোচনা দিয়ে শুরু করে আমরা সামনের দিকে এগোতে চাই। আজকে অনেকে নতুন জয়েন করেছে, অনেকে এই যে ফার্স্ট ইয়ারের জন্য নতুন ভর্তি হয়েছে, নতুন ভর্তি হওয়ার পরে নতুন ক্লাস করতেছে, তাদেরকে অনুরোধ জানাই
এই সরলরেখা চ্যাপ্টারের আগের যে 7টা ক্লাস হয়েছে সেই 7টা ক্লাস বাবা তোমরা যেন একটু বাসায় নিজেরা একটু সলভ করিও, না বুঝলে আমাকে একটু বলিও কোনো পয়েন্টে। যারা নতুন জয়েন করেছো তাদের প্রতি অনুরোধ তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো একটু করে নিবা। আমি লাস্ট ক্লাসে লাস্ট টপিক পড়াইছিলাম ঢাল নিয়ে, রাইট? এই ঢাল নিয়ে কাজ করেছিলাম। ঢাল মানে কোন একটা সরল রেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় সেই সরল রেখার ঢাল। আর ফিলিংস দিয়ে বলেছিলাম যে এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন হয় তাকে বলা হয় সেই সরল রেখার ঢাল। ওকে, এবং এই ঢাল নির্ণয় করার অনেকগুলো কথা বলেছিলাম, যে ঢাল টেন থিটা, থিটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন হয় তাহলে এম ইকুয়াল টু এম মানে ঢালকে প্রকাশ করা হয় টেন থিটা। এটা ইকুয়াল টু ছিল কোটিদ্বয়ের অন্তর। যদি দুটা বিন্দুর সংযোগ রেখাংশের ঢাল বের করা হয় সেক্ষেত্রে এটা কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর ছিল, মনে আছে তোমাদের নিশ্চয়ই। আবার আরও ছিল যে টেন থিটা ছিল, তারপরে সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করা ছিল, এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই না? এটাই বেসিক, এটাই ঢাল নির্ণয়ের বেসিক সূত্র। তারপরে ছিল দুটি সরল রেখার সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান, দুটি সরল রেখা সমান্তরাল হলে, আজকে একটু ঠান্ডাভাবে পড়াবো, সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় সমান হয়, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হয়। m1 একটা সরল রেখার ঢাল আর আরেকটা সরল রেখার ঢাল যদি m2 হয়, দুটি সরল রেখার সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান হয়, এটা পড়াইছিলাম। আবার দুটি সরল রেখা যদি পরস্পরের উপর লম্ব হয় সেক্ষেত্রে তোমাদেরকে শিখাইছিলাম ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1, এগুলো তোমাদেরকে শেখানো আছে। আর ফাইনালি যে জিনিসটা আমি করেছিলাম সেইটা নিয়ে আবার একটু বলি, তোমরা যারা নতুন তারা অবশ্যই 7 নম্বর ক্লাসের লাস্ট পার্টটা অবশ্যই দেখে আসবার। সেটা হচ্ছে এরকম ছিল যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে মূল বিন্দু, এই হচ্ছে একটা সরল রেখা, এই সরল রেখার উপরে স্থিত যে কোনো একটা বিন্দু x1 y1 যদি দেওয়া থাকে, রাইট, এই সরল রেখাটার ঢাল দেওয়া থাকবে মানে টেন থিটা দেওয়া থাকবে, এটা হচ্ছে থিটা, তাহলে ঢাল হচ্ছে m ইকুয়াল টু টেন থিটা। যারা নতুন তারা একটু বাবা বুঝে নাও, কোনো একটা সরল রেখার ঢাল যদি টেন থিটা দেওয়া থাকে এবং ওই সরল রেখার উপরিস্থিত যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দু থেকে আর একক দূরবর্তী, মনে করো এইটুকু ডিস্টেন্স আর একক দূরবর্তী ওই রেখাস্থ, আর একক দূরবর্তী তো অনেক দূরত্ব হতে পারে, যেমন এই দিকে হতে পারে আর একক দূরবর্তী, এই দিকে হতে পারে আর একক দূরবর্তী, এই দিকে হতে পারে আর একক দূরবর্তী, কিন্তু আমি বলেছি আর একক দূরবর্তী ওই রেখাস্থ, তাহলে ওই রেখাস্থ কেবলমাত্র দুইটা বিন্দু পাওয়া যায়। দেখো আর একক দূরবর্তী ওই রেখাস্থ, এখানে একটা বিন্দু পাওয়া যেতে পারে, আবার এখানে একটা বিন্দু পাওয়া যেতে পারে, রাইট? তাহলে এই দুটা বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, রাইট? এবং এক্স এর যে মানটা এসছিল সেটা হচ্ছে এইরকম, এক্স ইকুয়াল টু এসছিল x1 প্লাস মাইনাস আর কস থিটা, এবং y ইকুয়াল টু এসছিল y1 প্লাস মাইনাস আর সাইন থিটা, রাইট? এই দুটা জিনিস আমি ফাইনালি তোমাদেরকে করাইছিলাম লাস্ট ক্লাসে। তাহলে প্রশ্নটাতে কি থাকতে হবে? একটা সরলরেখার ঢাল থাকতে হবে, ওই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু থাকতে হবে, ওই বিন্দু থেকে নির্দিষ্ট একক দূরবর্তী এই দূরত্বটাও দেওয়া থাকবে, এবং বলা থাকবে ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক
নির্ণয় করো, রাইট। এইটা আমরা এই সূত্রটা ডিরাইভ করেছিলাম, হ্যাঁ। x ইকাল টু x1 প্লাস মাইনাস আর কস থিটা, y ইকাল টু y1 প্লাস মাইনাস আর সাইন থিটা। এখান থেকে দুইটা বিন্দু পাওয়া যায়। সেই দুইটা বিন্দু নির্ধারণের জন্য ট্যান থিটার চিহ্নের উপরে আমরা কিছু দারিত্ব করেছিলাম। কীরকম দারিত্ব করেছিলাম? ট্যান থিটা যদি পজিটিভ হতো তাহলে কজ এবং সাইনের মান আমরা একই চিহ্ন বিশিষ্ট বসাতাম, আর যদি ট্যান থিটার মান নেগেটিভ দেওয়া থাকে তাহলে সাইন এবং কজের মান বিপরীত চিহ্ন বিশিষ্ট বসাবো। অর্থাৎ এক্সের মান যদি প্লাস দিয়ে মানে বের করি মান, ওয়াইয়ের মান প্লাস দিয়ে বের করবো নাকি মাইনাস দিয়ে বের করব, এটা নির্ভর করবে তোমাদের ট্যান থিটার চিহ্নের উপরে, ঠিক আছে। তো আমি আবারও আজকে ভিন্ন আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের কাজ করি। লাস্ট একটা অঙ্ক করাইছিলাম। তো x1 y1টা কি? একটা বিন্দু যা কিনা একটা সরল রেখার উপর অবস্থান করবে, সেটা দেওয়া থাকবে। আবার ট্যান থিটাটা কি? ঢাল, এটা দেওয়া থাকবে। হোয়াট ইজ আর? দূরত্ব, এটাও প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে তিনটা তথ্য দেওয়া থাকতে হবে। সরল রেখার উপরিস্থিত একটা বিন্দু, তাহলে কি কি দেওয়া থাকবে? সরল রেখার উপরিস্থিত বিন্দু, সরল রেখার উপরিস্থিত একটা বিন্দু, উপরিস্থিত একটি বিন্দু দেওয়া থাকবে, রাইট। এটা থাকবে। সরল রেখার ঢাল দেওয়া থাকবে, ওকে। তারপরে দেওয়া থাকতে হবে ওই বিন্দু থেকে, ওই উক্ত বিন্দু হতে নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে। উক্ত বিন্দু হতে নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে, নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে। সেই দূরত্বের পরের বিন্দুটা বের করতে হবে, ওকে। এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা এইটা দিয়ে এই যে নির্দিষ্ট একক দূরবর্তী দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে। তো আমি তোমরা কি বুঝতেছো বাবা? হ্যাঁ, আমি এগুলো আসলে আগে পড়াইছি। আমি একটু আগের ক্লাসে একটু রিভিউ করে নিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি আসলে যে জায়গাটাতে যেতে চাচ্ছি সেটা আর কি। সাজিদুল ইসলাম, ওয়েলকাম টু ইউএমসি ফর নিউ স্টুডেন্টস, নিউ ফ্রেন্ডস। ঢালের ফিলিংস যুক্ত সংজ্ঞাটা চমক হোসেনের ভিডিওতে দেখছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর। যারা নতুন এসছে বাবা, তারা একটু সূত্রটা তুলে নাও, এবং আমি একটা অঙ্ক আবারও আজকে করাবো। অঙ্কটা লেখো, দেখো, লেখো একটি সরল রেখার ঢাল, একটা প্রশ্ন লেখো, একটি সরল রেখার ঢাল 5/12। তার মানে প্রশ্ন পড়ার সাথে সাথে তোমার ভিতরে আলোড়ন সৃষ্টি হবে যে ঢাল মানেই দেওয়া আছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে 5/12। সাথে সাথে মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস তৈরি করে নিবা যে যেহেতু ট্যান থিটা ইকাল টু 5/12 দেওয়া আছে, সুতরাং সাইন থিটা যদি প্লাস হয় কস থিটাও হবে প্লাস, সাইন থিটা যদি মাইনাস হয় কস থিটাও হবে মাইনাস। কারণ ট্যান থিটার মান আছে পজিটিভ, আর ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার কস থিটার অনুপাত হতে হবে পজিটিভ। কখন এটা সম্ভব? যদি সাইন এবং কস একই চিহ্ন বিশিষ্ট হয়। কি ক্লিয়ার? তাহলে একটি সরলরেখার ঢাল 5/12। ওই রেখাস্থ, ওই রেখাস্থ 2-3 বিন্দু হতে 2-3 বিন্দু হতে 2-3 বিন্দু হতে 2-3 বিন্দু হতে আমি তোমাদেরকে দিলাম 39 একক দূরবর্তী, 39 একক দূরবর্তী ওই রেখাস্থ
ওই রেখাস্থ এই কথাটা বলতে হবে, ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক, বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক হোয়াট? ওকে, এই হচ্ছে প্রশ্ন। দেখো আমার যে তিনটা তথ্য লাগবে সেগুলো এই প্রশ্নে আছে কিনা ভাইয়েরা আমার খেয়াল করো তোমরা একটু। এই হচ্ছে ঢাল অর্থাৎ tan থিটা দেওয়া আছে, এই হচ্ছে রেখাস্থ একটা বিন্দু অর্থাৎ x1 y1 দেওয়া আছে, আর এত একক দূরবর্তী মানে r দেওয়া আছে। ওকে, তাহলে ভাইয়েরা আমার এখানে তোমরা সলভ যখন করবা তখন খুব সুন্দর করে লিখবা যে দেওয়া আছে x1 y1, x1 y1 এর জায়গায় কি দেওয়া আছে 2 3, তাহলে x1 2 y1 এর মান 3, r এর মান দেওয়া আছে 39, tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে 5/12। ওকে, অর্থাৎ কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি দেওয়া আছে 5/12। ওকে, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকাও তোমরা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্ব 5, ভূমি 12, অতিভুজ হবে 13। কিন্তু যখন তুমি সাইন থিটার কস থিটা লিখবা, সাইন থিটা ইকুয়াল টু লিখবা প্লাস মাইনাস 5 লম্ব বাই অতিভুজ, আর কস থিটা ইকুয়াল টু লিখবা ভূমি বাই অতিভুজ প্লাস মাইনাস 12/13। কি ক্লিয়ার? এইটা লিখবা কেন? tan থিটার মান যেহেতু পজিটিভ, তাহলে সাইন থিটার প্লাস ডিভাইডেড বাই কস থিটার প্লাস করলে 5/12 হবে, আবার সাইন থিটার মাইনাস ডিভাইডেড বাই কস থিটা মাইনাস এটা করলেও কিন্তু পজিটিভ আসবে। এতটুকু বুঝেছো কিনা সেটা আগে আমাকে বলো ভাইয়া, এটুকু বুঝেছো কিনা ভাইজান? একটু প্লিজ বলো, এতটুকু বুঝেছো কিনা এইটুকু বলো আগে ভাইয়া, ভাই এবং বোনেরা। যারা নতুন তারা একটু তোমরা নক দিও যে ভাইয়া বুঝেছি। হ্যাঁ, যারা নতুন তারা একটু নক দিও প্লিজ। তাহলে এইটুকু ক্লিয়ার। এইবারে আমাদের নির্ণয় স্থানাঙ্ক যদি xy হয় তাহলে দুইটা কেস তৈরি হবে, ঠিক আছে? এখানে আমরা লিখব যে কেস 1 হচ্ছে যে cos থিটা যদি পজিটিভ হয়, cos থিটা ইকুয়াল টু 12/13 হলে sin থিটা হবে 5/13, sin থিটা হবে 5/13। ওকে, কারণ দুটাই প্লাস হবে, যেহেতু tan পজিটিভ আর tan মানে sin বাই cos, তাহলে cos পজিটিভ হলে sin হবে পজিটিভ। সেক্ষেত্রে x ইকুয়াল টু x1 প্লাস আর cos থিটা, আবার y ইকুয়াল টু আমরা জানি y1 প্লাস আর sin থিটা। এবার cos থিটার মান প্রত্যেকটা মান জানা আছে। হোয়াট ইজ x1? x1 এর মান সম্ভবত 2 প্লাস আর এর মান 39 ইন্টু cos থিটার মান 12/13। সো দিস ইকুয়াল টু 3 13 39, 3 12 36 আর 2 38, তাহলে x এর মান পাইলাম 38, এটা ইকুয়াল টু 3 প্লাস y1 এর মান সম্ভবত 3, এখানে 39 ইন্টু 5/13, 3 3 5 15 18। ঠিক আছে, এই হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কজের মান যখন প্লাস ব্যবহার করেছি, সাইনের মানও আমি প্লাস ব্যবহার করেছি। অতএব এক্ষেত্রে
বিন্দুটির স্থানাঙ্ক 38,18। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার সবার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার। অভেদ চিহ্ন ইউজ করতেছি স্থানাঙ্ক লেখার সময় আমরা অভেদ চিহ্ন ব্যবহার করব, এই সমীকরণের ক্ষেত্রে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার। এবারে কেস 2। কেস 2 এ আমরা দেখব হচ্ছে এরকম যে cos থিটা ইকুয়াল টু যদি -12/13 হয় তাহলে sin থিটা হবে -5/13। রাইট? কি ভাইজান ক্লিয়ার? ওকে, তাহলে অতএব এক্ষেত্রে x ইকুয়াল টু x1 প্লাস আর cos থিটা। x1 এর মান আমাদের 2 দেওয়া ছিল, প্লাস আর এর মান 39, আর cos থিটার মান এখানে -12/13। তাহলে এটা ইকুয়াল টু আসবে 3 বার 36 থেকে 2 বাদ দিলে -34। ওকে, আর y ইকুয়াল টু y1 প্লাস আর sin থিটা। ওকে, সো দিস ইকুয়াল টু 3 প্লাস 39 ইন্টু sin থিটার মান নেগেটিভ। নেগেটিভ কত? -5/13। তাহলে 3 3 5 15 থেকে 3 বাদ দিলে কত হয় মোস্তাক? 12। তাহলে -12। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? আগের ক্লাস করতে হবে এই ক্লাস বুঝতে হলে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে আবার লিখবো আমরা এক্ষেত্রে বিন্দুটির স্থানাঙ্ক, এক্ষেত্রে বিন্দুটির স্থানাঙ্ক -34, রাইট? এই হচ্ছে কাহিনী। আবারও আমি বলি, বারবার বলছি, tan থিটার মানের উপরে নির্ভর করে তুমি cos আর sin এর চিহ্ন নির্ধারণ করবা। এই অঙ্কটায় তোমরা এইটা দিয়ে একটু সলভ করিও। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা আবার করবা এইটা দিয়ে। যদি আমি একটি সরল রেখার ঢাল -5/12 দিয়ে দিই, বাকিগুলো সব ঠিক থাকলো, মোস্তাক। ঠিক আছে, তাহলে -5/12 দিয়ে দিলাম। তাহলে এখানে দিতে হবে শুধু মাইনাস, আর এখানে প্লাস মাইনাস ঠিক থাকবে। দেখো এখানে কিন্তু মাইনাস, যে তুমি যে এখন বলবা যে tan থিটা ইকুয়াল টু -5/12, এখানে লম্ব না ভূমি মাইনাস দেবো, এখানে মাইনাস চিহ্ন দিতে বলেনি। এই মাইনাস চিহ্নটা নির্ধারণ করে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। বাট আমরা তো এই সমকোণী ত্রিভুজটার স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকিনি, আমরা থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখবো, লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য লিখবো। আর এই চিহ্নটা নির্ধারণ করে আমার সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। কি ক্লিয়ার ভাইরা আমার? এখানে প্লাস মাইনাসই ব্যবহার করব। এইবারে এখানে আসে কেস 1 আর কেস 2 এ তোমরা নির্ধারণ করবা যে কি ঘটনাটা ঘটাতে হবে। যেহেতু tan থিটা এখানে নেগেটিভ, তাহলে cos থিটা যদি প্লাস ব্যবহার করো, sin থিটা ব্যবহার করতে হবে মাইনাস, sin থিটা ব্যবহার করতে হবে মাইনাস, এখানে মাইনাস। cos যদি পজিটিভ ব্যবহার করো, sin ব্যবহার করতে হবে নেগেটিভ, কারণ এই দুটার ভাগফল sin বাই cos এটা ইকুয়াল টু tan, মানে নেগেটিভ হতে হবে। কি ক্লিয়ার? আবার যদি তুমি সেকেন্ড কেজে আসো, সেকেন্ড কেজে যদি cos মাইনাস ব্যবহার করো, cos মাইনাস ব্যবহার করলে sin ব্যবহার করতে হবে প্লাস। কি ক্লিয়ার? এই দুইটা কেস তৈরি করে আবার অঙ্কটা সলভ করবা। পারবা কিনা বলো? এক ঢিলে দুই পাখি মেরে ফেললাম আমরা। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার?
সবই তো বলে দিলেন, হ্যাঁ সেটাও কথা অবশ্য, সবই বলে দিলাম। ভাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? তোমরা যারা একটু নতুন আছো তারা একটু আমাকে নক করবা, ভাইয়া আমি নিউ এইভাবে একটু যদি নক করতা তোমাদেরকে একটু আমি নক করতে পারতাম আর কি। যারা নতুন আছো তারা একটু বলিও যে ভাইয়া আমি নতুন, হ্যাঁ, তাহলে তোমাকে উদ্দেশ্য করে আমি একটু কমেন্ট করতে পারবো আর কি। জারিন তাসনিম হতাশা, ওকে সুন্দর। এই অঙ্কটা এবার একটু আমরা ফিলিংস দিয়ে করার চেষ্টা করি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফিলিংস বিহাইন্ড দিস প্রবলেম? ওকে, এই যে কত সুন্দরভাবে করলাম, আরও একভাবে করা যায়, ঠিক আছে? সেটা একটু তোমরা দেখো। যদি আমাদের ঢালের মান, প্রথমটা পজিটিভটা নিয়ে চিন্তা করি আমরা মোস্তাক। আমাদের ঢাল যদি পজিটিভটা দেওয়া থাকতো, 2-3 বিন্দু যদি দেওয়া থাকতো, আর 39 একক দূরবর্তী যদি হতো, এবার আমরা ফিলিংস নিতে চাই এই অঙ্কের। কিভাবে নিতে চাই তার আগে বলে নিই, কোনো একটা বিন্দু থেকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, কোনো একটা বিন্দু থেকে, এই যে মনে করো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে এটা হচ্ছে ভুল বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে যদি আমার ডানে যায় তাহলে এখানে ভুজ বাড়ে, এখানে ভুজ বাড়বে, রাইট? এটা তোমরা জানো। বামে আসলে, এই বিন্দুটা থেকে বামে আসলে ভুজ কমবে, ভুজ কমে, এটা তোমরা জানো। আবার উপরে গেলে কোটি বাড়ে, কোটি বাড়বে, এটা সবাই জানে, তাই না? আর নিচের দিকে আসলে কোটি কমবে, কোটি কমবে, রাইট? তো এই জিনিসটা তোমরা জানো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে ডানে এক্স অক্ষ বরাবর ডানে যদি আমরা যাই তাহলে ভুজ বাড়বে, কোটি ঠিক থাকবে, স্থির থাকবে। বামে গেলে ভুজ কমবে, কোটি স্থির থাকবে। আর যদি আমরা উপরে যাই, কোটি বাড়বে, ভুজ স্থির থাকবে। আর নিচে নামলে কোটি কমবে, ভুজ স্থির থাকবে। কি ক্লিয়ার? বাইরে আমার এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু এর পরে একটা ফিলিংস দিয়ে অঙ্কটা করাতে চাই। ফিলিংসটা হচ্ছে এরকম যে আমার সরলরেখার ঢাল tan থিটা দেওয়া আছে 5/12, এটা হচ্ছে পজিটিভ ঢালের অঙ্কটা করতেছি আমরা, ঠিক আছে? নেগেটিভটা দিয়েও আমি করাবো মোস্তাক, ঠিক আছে? আগে তোমাকে ইউ হ্যাভ টু জানতে হবে 5/12 ঢাল বিশিষ্ট সরলরেখা মানে হচ্ছে এই ঢালটা পজিটিভ। যদি কোনো সরলরেখার ঢাল পজিটিভ হয়, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। কি কোণ তৈরি করবে? সূক্ষ্মকোণ। তোমরা জাস্ট এখানে এক্স অক্ষটা শুধু দেখাবা, ওয়াই অক্ষ দেখানোর দরকার নাই। এবং এক্স অক্ষের সাথে যেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেন সূক্ষ্মকোণ তৈরি করে এরকম একটা সরলরেখা নিবা। কি ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে, রাইট? এই সূক্ষ্মকোণের এখানে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে ভাইজান। এই যে ঢালটাও আছে 5/12, তাই কিনা? তার মানে ঢাল এখানে ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকবা, ছোট্ট করে সমকোণী ত্রিভুজ আঁকবা, হ্যাঁ, দিয়ে এইটুকু 5 দিবা আর এইটুকু দিবা 12, তাহলে স্যার বুঝে নেবে এর ঢাল 5/12। দেখো লম্ব বাই ভূমি হয়ে গেছে, তার মানে কি tan থিটা হয়ে গেছে, রাইট? এই 5/12 লেখার পরে এই ছোট্ট ত্রিভুজটার অতিভুজটা লিখে নিবা এখানে 13 ছোট্ট করে, হ্যাঁ? কে ক্লিয়ার? দেখতে পাচ্ছ ভাইজান? তাহলে ছোট্ট করে এই ভালোবাসাটুকু দিবা তোমরা এখানে, ওকে? ঢাল দেওয়া থাকলে লম্ব বাই ভূমি থেকে ছোট্ট ত্রিভুজটা বের করে নিবা। যদি তোমার এটা নাও লিখে কোনো একটা চিত্রে যদি এটা দেওয়া থাকে, ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এরকম অনেক কাহিনী আছে, দেখো ঢাল দেওয়া থাকে না, জাস্ট এরকম দিয়ে বলা থাকবে এটুকু 3, এটুকু 4। এটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে এই সরলরেখার ঢাল 3/4। কিচ্ছু দেওয়া নাই, জাস্ট এইটুকু দেওয়া আছে, যে ঢাল বলে দিবে এমনটা না, ওকে? তাহলে মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হচ্ছে এরকমই যে তোমার চিত্র বা গ্রাফই হচ্ছে তোমাকে ভাষা, গ্রাফই হচ্ছে অঙ্কের ভাষা বলা হয়, ওকে? এটা দ্বারা বুঝতে হবে সরলরেখার ঢাল 3/4। কি বোঝা গেছে মোস্তাক? হ্যাঁ, তাহলে ক্লিয়ার আমরা এটুকু। এবার আসো ভাইজান, দেখো কি মজা করে অঙ্কটা করবো আমি, হ্যাঁ?
তো ইউ হ্যাভ টু জানতে হবে যে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। তোমার এই সরল লেখার উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে তোমার মস্তাক 2, 3, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল। এই 2, 3 বিন্দু হতে 39 একক দূরবর্তী বিন্দু সমূহের স্থানাঙ্ক লাগবে তোমার। কত একক? 39, রাইট ভাইয়ের আমার। তাহলে এখান থেকে 39 একক দূরে মানে এই বিন্দুটা মনে করো, তাহলে এইটুকু হচ্ছে 39, রাইট, 39 একক দূরবর্তী। আবার এই দিকেও হতে পারে তোমার 39 একক দূরবর্তী এইটা। তাহলে এই এখান থেকে এই ডিস্টেন্সটা 39, এই ডিস্টেন্সটাও 39। এই 39 একক দূরবর্তী কয়টা বিন্দু আছে মস্তাক? 2টা। কি ক্লিয়ার? এইবারে মজাটা দেখো। একটা কাজ করো ভাইজান প্লিজ, এখান থেকে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করো। ওকে, দিয়ে এখান থেকে এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমরা গঠন করো। ওকে, হয়েছে? এইবারে মস্তাক তোমার কাছে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, এই যে ক্ষুদ্র একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এগুলো সবই সদৃশকোণী ত্রিভুজ। বলো তো তুমি, এর অতিভুজ 39, এর অতিভুজ কত? এই 13 কত গুণ? এটা 3 গুণ, রাইট। তাহলে এই অতিভুজের এটা 3 গুণ, তাহলে এই ভূমি হবে এই ভূমির 3 গুণ, তাহলে এই ভূমি হবে 36। ক্লিয়ার? যে কোনো একটা মাপ দেওয়া থাকলেই হবে। এই অতিভুজের এটা 3 গুণ, তাহলে এর ভূমি হবে এর ভূমির 3 গুণ, যেহেতু সদৃশকোণী ত্রিভুজ অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হতে হবে। এবারে বলো এর লম্ব 5, তাহলে এর লম্ব হবে 3 গুণ। 3 গুণ কত হয় মস্তাক? 15। এখানে 15 দিয়ে দাও, রাইট। এবার বলো এটা কি ভূমি না? এটা তাহলে এর কত গুণ হবে? 3 গুণ, তাহলে এটা হবে 36, যেহেতু 39 আছে, 3 × 36। আর এটাও কত মস্তাক? 15। ভেরি গুড, মস্তাকি তো পারে অঙ্ক। কি ক্লিয়ার? দেখেছ, এই অতিভুজের এই অতিভুজ 3 গুণ, তাহলে এখানে যতগুলো সমকোণী ত্রিভুজ আছে তাদের ভূমি হবে এই ভূমির 3 গুণ, এই লম্বের 3 গুণ হবে এর লম্ব। এইটুকু বুঝেছো কিনা সেটা আগে বলো তোমরা। ভাইজান দেখো, এইটুকু বুঝেছো কিনা সেটা আগে বলো তোমরা। আগে আমাকে বলো এইটুকু বুঝেছো কিনা। কি ক্লিয়ার? এটুকু বুঝেছো ভাইয়েরা আমার, বোনেরা তোমাদের? হ্যাঁ বুঝেছি ভাইয়া, বুঝেছি। ক্লিয়ার বুঝেছো কিনা? আমার মনে হয় জানো তোমরা আমাকে খুশি রাখার জন্য অনেকে বলো খালি বুঝেছি বুঝেছি বুঝেছি। আমার কেমন জানি সন্দেহ হয়। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু ভাইয়েরা আমার। এবার আমরা সেই জিনিস করব, আমার এই বিন্দুটার স্থানাঙ্ক প্রয়োজন, রাইট। মোস্তাক তোমাকে জানতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক তোমার জানা আছে। এবারে বলো তুমি ভাইজান, এই বিন্দুটা এই বিন্দুর ডানে না বামে? ডানে। আগে আমরা ডানে যাব 36 একক। এইবারে বলো, আমি তোমাদেরকে বলেছি কোন একটা বিন্দু থেকে ডানে গেলে ভুজ বাড়ে, তাহলে বলো এই ভুজ কত আছে মোস্তাক? এখান থেকে কত একক ডানে গেলাম? কত একক ডানে? 2 এর সাথে 36 যোগ করো, 38। এইবারে আসো কোটি। কোটি এখানে 3, এই কোটি থেকে এই কোটি উপরে না নিচে? কত একক উপরে? 15 একক উপরে। তাহলে উপরে গেলে কোটি বাড়ে, মাথায় আছে? তাহলে 3 এর সাথে 15 যোগ করে দাও, 18। বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেছে আমার। ডানে গেলে ভুজ বাড়ে, উপরে গেলে কোটি বাড়ে। কি ক্লিয়ার ভাইয়ের আমার? এবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে তুমি, বলো এই বিন্দুর এটা বামে না ডানে? এই বিন্দু থেকে এই বিন্দুটা বামে না ডানে? বামে। কত একক বামে? 36 একক বামে। তাহলে বামে গেলে ভুজ কমে, তাহলে 2 থেকে 36 কমাই দিলে হয় -34 ভাইজান। কি ক্লিয়ার? এই বিন্দু থেকে এই বিন্দুটা বামে, এই যে বিন্দুটা বামে, কত একক বামে? 36 একক বামে। তাহলে বামে গেলে ভুজ কমে। এবারে বলো, এবার কোটি।
এবারে এই কোটি আর এই কোটির মধ্যে এই কোটির উপরে এই কোটি নাকি এই কোটির নিচে? নিচে। কত একক নিচে? 15 একক। অর্থাৎ এই কোটি থেকে 15 একক কমিয়ে দাও মোস্তাক, কত হবে তাহলে বলো? 3 থেকে 15 কমিয়ে দিলে -12। জাস্ট এই চিত্রটা যদি আঁকিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে দাও, বুয়েট ভর্তি পরীক্ষায় দাও, 3 ইঞ্চি জায়গার মধ্যে 3 মিনিট সময়, তোমার আগে কেউ এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট এইটুকু বলে লিখে দেবা স্যার নির্ণেয় বিন্দু দুটির স্থানাঙ্ক। জাস্ট এইটুকু লেখার পরে লিখবা যে স্যার দেখেলেন নির্ণেয় বিন্দু দুটির স্থানাঙ্ক, বিন্দু দুটির স্থানাঙ্ক 38,18 আর একটা হচ্ছে -34,-12। কি ক্লিয়ার ভাইজান? দেখো কোথায় বোঝনি সেটা আগে মাকে বলো। এখান থেকে ভুজ ডানে গেছে 36 একক বাড়িয়ে দিয়েছি, কোটি 15 একক বাড়িয়ে গেছে, কোটি 15 বাড়িয়ে দিয়েছি, ঠিক কিনা বলো মোস্তাক? আবার দেখো এখান থেকে ভুজ 36 একক বামে গেছে, বামে গেছে মানে 36 একক ভুজ কমাতে হবে। এখান থেকে কোটি 15 একক নিচে মানে 15 একক কোটি কমাতে হবে। ভাইয়ের আমার কি ক্লিয়ার কিনা বলো? হয়েছে? ফিলিংস এসছে কিনা ভাইজান? কি ক্লিয়ার? বুঝেছে মোস্তাক সবাই? ক্লিয়ার? হ্যাঁ, তানভীর আদনান বলছে স্থূলকোণের ক্ষেত্রে চিত্র আঁকবো কিভাবে? একটু ওয়েট করো ভাইয়া, একটু ওয়েট করো, আমি অবশ্যই তোমাদেরকে সেটাও করাবো। ওকে, তাহলে আমরা এটাও বুঝেছি যে একটা নির্দিষ্ট বিন্দু হতে যদি ঢাল দেওয়া থাকে মোস্তাক, যদি ঢাল দেওয়া থাকে, ঠিক আছে, ওই রেখাস্থ একটা বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা চিত্রটা আগে সঠিকভাবে আঁকবো। যে সর্বপ্রথম চিন্তা tan থিটার মান পজিটিভ থাকলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে সরলরেখাটা টানে দেবো আমরা, ঠিক আছে মোস্তাক? আর যদি নেগেটিভ ঢাল দেওয়া থাকে তাহলে স্থূলকোণ করে আঁকাবো। যেমন দেখার পরে আমরা যদি ঢালটা নেগেটিভ দিয়ে দিই তাহলে তার চিত্রটা কেমন হবে? ঘটনা সঠিক কিনা বলো? তাহলে এটার ফিলিংস পাইছো? ভেরি গুড। যত দিনের এবারে দেব ঢাল হচ্ছে নেগেটিভ tan থিটা যদি তোমার দেওয়া থাকে -5/12, নেগেটিভ দিয়ে দিলাম। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে, রাইট? যত দিনে এই বুকে আছে প্রাণ, আমি গেয়ে যাব অঙ্কেরই গান, দুটি মনে মনে। স্থূলকোণ এই যে কোন একটা সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ডানেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, বামেরটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এর আগে বলা হয়েছে। এবার বলতে বাবা এটা স্থূলকোণ কিনা? ঠিক আছে, এই যে স্থূলকোণ তৈরি করেছে, এই যে স্থূলকোণ, এই জন্য তো নেগেটিভ ঢাল। এবারে 5/12 কোনটা হবে? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এখানে, দেখো, সরি, সেটা হচ্ছে মোস্তাক এখানে ছোট্ট করে একটা ভালোবাসা দিবা, ছোট্ট করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। এটার অর্থ হচ্ছে এইটুকু হচ্ছে 5 আর এইটুকু হচ্ছে 12 আর এইটুকু হবে তোমার 13, ঠিক কিনা মোস্তাক বলো? লম্ব বাই ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের সাথে মিস কলে কথা বলে আমরা 13টা বের করে নেব, ঠিক আছে? এরপরে তোমাকে যেটা করতে হবে যে এর উপরিস্থিত একটা বিন্দু 2, 3, এর উপরিস্থিত বিন্দু হচ্ছে এটা 2, 3, কি বলো মোস্তাক? রাইট? এই 2, 3 থেকে 39 একক দূরবর্তী, তাহলে 39 একক দূরবর্তী এই বিন্দুটা হতে পারে। এখান থেকে এইটুকু 39, অথবা এখানে হতে পারে এইটুকু 39, রাইট মোস্তাক? এইবারে ইউ হ্যাভ টু ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই যে দেখো
এই এই সমকোণী ত্রিভুজ, হ্যাঁ একটু ছোট্ট করে আমরা দিই, সমকোণী ত্রিভুজ হয়ে গেল আমার। এবার আসো এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো আমি, এই যে, ঠিক আছে মোস্তাক? বলো এবার এই অতিভুজের এই অতিভুজ কত গুণ? 3 গুণ। তাহলে এই 12-র 3 গুণ, এটা 36, এটাও 36, আগের মতোই, ঠিক কিনা? বলো এই 5-এর 3 গুণ কত? 15, এটা 15। ভেরি গুড, শেষ অঙ্ক। যোগ বিয়োগ পারলে অঙ্ক পারা যায়, আমি তোমাদেরকে আগেই বলেছি, তোমরা আমাকে যোগ বিয়োগ করে দিও, আমি তোমাদেরকে অঙ্ক শিখাবো। নেপোলিয়ান বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। আর আমি কি বলি, তোমরা আমাকে যোগ বিয়োগ করে দাও, আমি তোমাদেরকে অঙ্ক শিখাবো। এখন বলো তো মোস্তাক, তুমি বলবা, মোস্তাক তুমি বলো এই বিন্দুটা থেকে এই বিন্দুটা ডাইনে নাকি বামে? ডাইনে গেলে কি বাড়ে? ভুজ বাড়ে। তাহলে বলো ভুজ বাড়িয়ে দিই, এই ভুজ আছে 2, এখান থেকে কত একক বাড়েছে? 36 একক। ডানে 36 একক বাড়ানো, দেখো তাহলে এটা হবে 38। ডানে গেলে ভুজ বাড়ে। কে ক্লিয়ার? এইবারে আসো এই বিন্দুটা, এবার কোটি দেখবো। কোটি মানে কি উপর নিচে? এই বিন্দুটা এই বিন্দুর উপরে নাকি নিচে? নিচে। কত একক নিচে? 15 একক। 3 থেকে তাহলে 15 কমিয়ে দাও, তাহলে -12। হয়তো বা চিত্র আমার 100% সঠিক নাই, সেটা কোনো সমস্যা নাই, কারণ 38 - 12 বিন্দুটা নিচে হতে এক্স অক্ষের নিচে, নো প্রবলেম। ওকে, তাহলে বলো এই বিন্দু ডানে গেলে ভুজ বাড়বে, নিচে এসছে এই জন্য কোটি কমেছে। কি ক্লিয়ার? এবারে বলো মোস্তাক এই বিন্দুতে আসবো। এই বিন্দুর ক্ষেত্রে তুমি বলো এই বিন্দুর আগে বামে, এই বিন্দুটা বামে নাকি ডানে? বামে। তাহলে বামে ভুজ কমবে, তাহলে ভুজ বামে কমবে, কত একক কমবে? 36 একক। 2 থেকে 36 কমায় দিলে -34 কমা। এবারে আসো এই বিন্দু, এবার কোটি নিয়ে কাজ করবো। কোটি মানে উপরে নাকি নিচে এটা দেখবো আমরা। তাহলে বলে এই বিন্দুর উপরে না নিচে? উপরে। কত একক উপরে? 15 একক উপরে। 3-এর সাথে 15 বাড়াও, তাহলে 18। এই হচ্ছে তোমার স্থানাঙ্ক। অঙ্ক কমপ্লিট। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? হয়েছে? tan 90 ডিগ্রি প্লাস হলে স্থূলকোণ কেন? আর tan এর মান নেগেটিভ হলে? আরে পাগলা, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে মানে tan 90 ডিগ্রি প্লাস সামথিং, তাই না? স্থূলকোণ তৈরি করবে। ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের একটা সরল রেখার উপরিস্থিত একটা বিন্দু যদি দেওয়া থাকে, সেই বিন্দু থেকে যদি নির্দিষ্ট একক দূরবর্তী ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক বের করতে বলে, এই সংক্রান্ত হাজার হাজার অঙ্ক তোমরা এখন বানিয়ে ফেলো। ঢাল লিখবা একটা, বিন্দু নিবে একটা, দূরত্ব নিবে একটা। কি ক্লিয়ার? অঙ্ক হতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ফাইনাল পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে অঙ্কটা। কি ক্লিয়ার? ফিলিংস এসছে কিনা মুস্তাক? ছেলেমেয়েদের ফিলিংস এসছে? কি বলছে? স্থূলকোণের ক্ষেত্রে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ধনাত্মক দিকে, হ্যাঁ ঠিক আছে। কোনো মান ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের কি যোগ বিয়োগ পারো না নাকি? শাহরিয়া শাহন বলছে কোনো মান ভগ্নাংশ থাকলে কি হবে? ভগ্নাংশ থাকলেও বের করা সম্ভব ভাইয়া, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ কি আমরা পারি না? অবশ্যই পারি। ঠিক আছে, ভগ্নাংশের মতো করেই আসবে, ঠিক না? অর্ণব বলছে ভাই এই ভুল চিত্রটা কি আঁকা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই।
38 - 12 দ্বারাই স্যাররা বুঝবে এই বিন্দুটা নিচে অবস্থান করবে আসলে, ঠিক আছে? কারণ এই 13-র তুলনায় 39টা আসলে খুব এই 2-3 বিন্দুর এদিকে বেশি দূরে হয়ে গেছে, তো এদিকে থাকলে হয়তো এখানে চলে যেত। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আঁকা যাবে রে ভাই। অনেক সময় কি হয় জানো, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তে গেলে এটা এখানে দিয়ে 90 ডিগ্রি, তুমি মনে হবে যে এটা 90 ডিগ্রি না, কিন্তু তারপরে তোমার এই অঙ্ক 90 ডিগ্রি ধরেই করতে হবে, এটা পরস্পরের উপর লম্ব আসলে, ঠিক আছে? মানে যা দেওয়া থাকবে সেটাই তোমাকে বুঝতে হবে। যাই হোক, এগুলো অনেক কিছু মেনে নিতে হবে। আমি আসলে এই অঙ্কগুলো কেন শেখাচ্ছি জানো? তোমরা তো আসলে আমি যে কোন অঙ্কটা করানোর জন্য এগুলো করাচ্ছি সেগুলো তোমাদের ভিতরে কিন্তু এখনও আসে নাই। আমি আসলে 7 নম্বর ক্লাসের লাস্টে যে ক্লাসটা করাইছিলাম, আজকে যেটুকু করালাম, অ্যাকচুয়ালি এই জিনিসটার আসল অঙ্ক তো আমরা শুরুই করিনি, আসল ক্লাস তো শুরুই করিনি, করবো এখন, ঠিক আছে? এবারে দেখো, আমি তোমাদেরকে বলবো যে এবার একটা উদ্দীপক নাও। উদ্দীপকটা হচ্ছে এরকম ভাইয়া, বলবো মাস্টার, এই এই ওকে, এটা দাও তোমরা এ, এটা দাও বি, এটা দাও সি। ওকে, আমার প্রশ্ন, এর স্থানাঙ্ক মনে করো, এটা এখানে লিখি, এর স্থানাঙ্ক মনে করো 1 3। ওকে, বের স্থানাঙ্ক দিলাম মুস্তাক 4 7, রাইট হয়েছে? এবং এই চিত্রানুসারে আমি তোমাকে বললাম যে AB ইকুয়াল টু AC, এটা বললাম AB ইকুয়াল টু AC। আন্টি আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিমেন্টের কথা বলেছি, আন্টি দিয়ে দেবে, আমি ওই যে ক্লাস থেকে বের হয়ে ফোন দিয়ে দিচ্ছি। ও, সিমেন্ট একবারে শেষ নাকি? আরে আল্লাহ, ঠিক আছে আন্টি, একটু ওয়েট করো প্লিজ। একটু ওয়েট করবে, একটা কল করছি। এবি ইকুয়াল টু এসি হলে প্রশ্নটা হচ্ছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা দিয়েই অঙ্ক আমার, যে এই শর্তে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সাব্বির ভাই, ওই একটু লোটন আঙ্কেলের বাসায় একটু তাড়াতাড়ি 10 ব্যাগ সিমেন্ট পাঠান না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ওকে, তাহলে এবার আমরা ক্লাস শুরু করা যাক। ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, এই অঙ্ক করার পরে কাজ শুরু হবে, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে এটা, এখানে 90 ডিগ্রি এটা দিয়ে দিব আমি, দিয়ে আমার প্রশ্ন হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওয়াও, এক্সেলেন্ট প্রশ্ন, কিন্তু কয়সেলেন্ট প্রশ্ন বলো তো মোস্তাক? এক্সেলেন্ট। ইউ হ্যাভ টু জানতে হবে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে দেখছি এ বিন্দুটার স্থানাঙ্ক আমাদের জানা। এখন আমার প্রশ্ন, চিত্র দেওয়া আছে কিন্তু সি বিন্দু এ বির এক পাশে, রাইট? অ্যাকচুয়ালি যেটা হতে পারে, এ বি ইকুয়াল টু এসি শর্তে, এসি তো এদিকেও হতে পারে, আবার এসি কিন্তু এদিকেও হতে পারে, এটাও তো 90 ডিগ্রি মোস্তাক। তাহলে এটা মনে করো সি প্রাইম। অ্যাকচুয়ালি তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। কয়টা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে? দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, রাইট? সর্বপ্রথম কাজ, এ বিন্দুর স্থানাঙ্ক তোমার জানা, রাইট? তার মানে x1 y1 দেওয়া আছে। তাহলে এখানে শর্ত মতে আমাদের x1 y1 দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে তোমার a অফ 1 3, অর্থাৎ a অফ 1 3টা তোমার কাছে x1 y1, রাইট? এখন আসো, এখন তোমার কি প্রয়োজন?
এখান থেকে এর দূরত্ব কত, আর এর মান কত? তুমি তো সি বিন্দুর স্থানাঙ্ক দরকার, তাহলে এখান থেকে এর দূরত্ব কত? তাহলে দেখো এসি এর দূরত্ব আর এবি এর দূরত্ব একই কিনা, তাহলে এবি এর দৈর্ঘ্যটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে আর মানে হচ্ছে এসি, এসি মানে হচ্ছে এবি, এটা ইকুয়াল টু রুট ওভার দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারি মোস্তাক? বলো এবার যদি আমরা এখানে বের করি তাহলে কত আসতেছে? ভুজদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার। সো দিস ইকুয়াল টু 9 আর 16 25 বর্গমূল 5। তাহলে আর এর মান পাইলাম 5। তাহলে এবি এর দৈর্ঘ্য যেহেতু 5, তাহলে এইটুকু 5। তাহলে এখন যদি আমি তোমাকে বলি 1 3 বিন্দু হতে 5 একক দূরবর্তী দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করো, তখন তুমি বলবা ভাইয়া আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা কি? এসি এর ঢাল লাগবে। এসি এর ঢাল, এসি এর ঢাল তো দেখো নাই, কিভাবে বের করব? দেখো এখান থেকে এবি এর ঢালটা বের করা সম্ভব। তাহলে আমরা আগে এম এবি বের করি। এবি এর ঢাল, এবি এর ঢাল, এবি এর ঢাল মানে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর 3 - 7 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর 1 - 4, দিস ইকুয়াল টু 4/3। এটা কার ঢাল বাড়ালো? এবি এর ঢাল বাড়ালো, রাইট? এই তো ভাইজান এই জন্য তো শিখাইছিলাম এবি এর ঢাল যদি 4/3 হয় তাহলে এসি এর ঢাল তোমার প্রয়োজন, ঠিক না? তাহলে এবার আমরা বের করব এসি এর ঢাল। এম এসি, এসি এর ঢাল এমন কিছু লেখো যেন এরা পরস্পরের উপর লম্ব হওয়ার শর্তকে সাপোর্ট করে। দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তাহলে এইটার ঢাল যদি 4/3 হয় তাহলে এইটার ঢাল হবে -3/4। ভাই এরা আমার এটার গুণফল -1। এবারে বলো, আমার সব তথ্য আছে, আর এর মান আমার আছে, আর এর মান 5, x1 y1 এর মান আমার আছে, এটার মান আছে। এইবারে আমি যে বরাবর যে ডিস্টেন্সে আমি বিন্দুটা বের করতে চাই, এ বিন্দু থেকে 5 একক দূরবর্তী সি বিন্দুর স্থানাঙ্ক আমি 2টা পাবো আমি, রাইট? সেটা ঢাল আমাদের জানা আছে -3/4। তাহলে এটা আমার কাছে এখন tan থিটা। দেখো আমার অঙ্কে আগের অঙ্কগুলোতে বিন্দু দেওয়া থাকতো সরাসরি রেডিমেড, ঘটনা সঠিক? তারপরে দূরত্ব দেওয়া থাকতো রেডিমেড, ঢাল দেওয়া থাকতো রেডিমেড। আর এখানে রেডিমেড না, এখানে সিট কাপড় দেওয়া আছে, তোমাকে সেলাই করে নিতে হবে। রেডিমেড কাপড় না, তোমাকে সিট কাপড় দেওয়া হয়েছে, সেগুলো সেলাই করে নিতে হবে, রাইট? দেখো এতটুকু পর্যন্ত বুঝেছো কিনা ভাইজান? এবার তাহলে আমরা x1 y1 জানি, আর এর মান 5 জানি, tan থিটার মান জানি। তাহলে tan থিটা মানে এখানে একটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজ আঁকিয়ে লম্ব বাই ভূমি আমি লিখে এখানে 5 লিখবো, দিয়ে sin থিটা লিখবো। sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আবার cos থিটা লিখবো প্লাস মাইনাস ভূমি বাই অতিভুজ 4/5। বলো ভাইজান, x1 y1 জানা, আর এর মান 5 জানা, sin থিটা cos থিটা জানা। এবারে তোমরা দুটা কেস তৈরি করে এই অঙ্ক করতে পারবা কি না এটা আমাকে বলো, তাহলেই হবে। এতটুকু বুঝেছো কিনা ভাইজান? দেখো কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার? মাহমুদ আলম, আমি আরেকবার বলবো ভাইয়া, ভেরি গুড। গরম পানিতে টি ব্যাগ দিয়ে কোন চা বানাতে, আরেকবার। নাইম আহমেদ নোবেল বলছে আরেকবার বলছি ভাইয়া, হ্যাঁ আরেকবার বলছি। দেখো আবার প্রথম থেকে বলি, আমাদের জাস্ট এইটুকু চিত্র দেওয়া ছিল, এ বি আর সি। এখানে এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে চিত্রে, চিত্রানুসারে এটা 90 ডিগ্রি, আর প্রশ্নে বলে দেওয়া আছে এ বি আর এসি সমান, এ বি আর এসি সমান, রাইট? তোমাকে বলা হয়েছিল যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে এ বিন্দু থেকে এটা কত ডিস্টেন্স উপরে আছে সেটা তোমাকে আগে বুঝতে হবে, রাইট? তাহলে এ বিন্দু থেকে এর ডিস্টেন্স মানে এসি, তাহলে এসি মানেই তো এবি। এই জন্য আমি এবি এর দৈর্ঘ্যটা আগে বের করে নিয়েছি। এখানে দেখো
এসি মানে হচ্ছে এ বিন্দু থেকে আর একক দূরবর্তী সি বিন্দুর স্থানাঙ্ক, এই জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করেছি। তাহলে এসি মানে আবার এবি, এবি এর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, সুতরাং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমি আর এর মানটা বের করেছি। তাহলে আমি বলতে পারি এ বিন্দু থেকে 5 একক দূরবর্তী বিন্দুর সমূহের স্থানাঙ্ক বের করতে হবে। এ বিন্দু থেকে 5 একক দূরবর্তী, রাইট। এখন আমার প্রশ্ন, আমি যে বরাবর ডিস্টেন্স বের করতে চাই, সেই বরাবর ঢাল কত, এটা তোমার জানা প্রয়োজন। কারণ এর আগে আমি যখন এইভাবে চিত্র আঁকেছিলাম, খেয়াল করে দেখো, আমি তখন এই সরলরেখার ঢাল চিন্তা করেছিলাম। এবার আমার এই সরলরেখার ঢাল প্রয়োজন। তাহলে এই সরলরেখার উপরে এটা লম্ব কিনা, দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে তাদের ঢাল দয়ের গুণফল -1 হয়। তোমরা 9 10-এও শিখেছো, আমি এর আগের ক্লাসেও শিখাইছি। তাহলে দেখো এই সরলরেখাটার আমার ঢাল প্রয়োজন। মনে রাখবা, যে বরাবর তোমার ডিস্টেন্স দেওয়া আছে সেই বরাবর তোমার ঢাল প্রয়োজন। ওকে, তাহলে এই সরলরেখাটা ঢাল আগে বের করে নিয়েছি, এম এবি। এবি এর ঢাল মানে কি? কোটি দ্বয়ের অন্তর, এর কোটি মাইনাস এর কোটি, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এবি এর ঢাল হয়ে গেল। এখন আসো, যেহেতু এবি আর এসি পরস্পরের উপর লম্ব, এ দেখো এবি আর এসি পরস্পরের উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি এম এবি, এবি এর ঢাল ইন্টু এম এসি ইকুয়াল টু -1। এটা হতে হবে। ঘটনা সঠিক কিনা? এবারে বলো, এবি এর ঢাল আছে 4/3, এর সাথে কত গুণ করলে -1 হয় সেটাই হবে এসি এর ঢাল। মানে ক্যালকুলেশন করে দেখানোর প্রয়োজন নাই, কারণ বড় হয়ে যাবে তখন। তাহলে এর সাথে কত গুণ করলে -1 হয়? তাহলে ইন্টু -3/4, ইন্টু -3/4। এই দেখো -3/4 এসি এর ঢাল। ওকে, তাহলে আমি এখন কি জানি? এসি এর ঢাল জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, 5 একক দূরবর্তী সেগুলো জানি, তাই কিনা? তাহলে স্থানাঙ্ক বের করতে পারবো কিনা এখন? এখন আসো, তাহলে ট্যান থিটার মান অ্যাকচুয়ালি এইটা। এবার হোয়াট ইজ ট্যান থিটা? ট্যান থিটাটা হচ্ছে যে সরলরেখা বরাবর আমরা ডিস্টেন্স দেওয়া থাকে, যে সরলরেখা বরাবর বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হয়, ওই সরলরেখার ঢালটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এসি বরাবর তোমার হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, এ থেকে এসি বরাবর। তাহলে এর ঢাল বের করতে হবে তোমার, এটাই হচ্ছে ট্যান থিটা। কি ক্লিয়ার ভাইজান? তাহলে আমি x1 y1 জানি, ট্যান থিটা জানি, ট্যান থিটার মান নেগেটিভ, আর এর মান 5। অতএব আমরা দুইটা কেস এখানে তৈরি করব। ট্যান থিটার মান যেহেতু নেগেটিভ, তাহলে কেস 1 হচ্ছে তোমার cos থিটা যদি পজিটিভ ব্যবহার করি, 4/5 ব্যবহার করি, sin থিটা ব্যবহার করবা তোমরা -3/5। এটা দিয়ে x এর সূত্র লেখো, x1 প্লাস আর cos থিটা, মান বসিয়ে দাও, সবকিছুর মান জানা আছে, y = y1 প্লাস আর sin থিটা। ওকে, এটা হচ্ছে কেস 1। আর কেস 2 এ cos এর মান নেগেটিভ নিয়ে sin এর মান পজিটিভ নাও। এবার ক্লিয়ার কিনা ভাইজান বলো? হয়েছে? এবার কি ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, 100%। একজন বুঝলেন, অন্যজন নাও বুঝতে পারে না। গণিতুল ইসলাম, 1 3 বিন্দুর সাথে 5 যোগ আর বিয়োগ করে বিন্দু দুইটা নির্ণয় করা যাবে না? যাবে না, এটা নির্ণয় করা যাবে না ভাইয়া। কারণ হচ্ছে আমি এখানে হয়তো বা দেখাইছি y অক্ষ বরাবর, অ্যাকচুয়াল চিত্রটা এটা না। আমি তার দ্বিমাত্রিক তলে এই চিত্র আঁকি নেই, মানে অ্যাকচুয়াল x অক্ষ y অক্ষ আঁকিয়ে কিন্তু এটা আঁকিনি, রাইট? এই জন্য করা যাবে না গণিতুল ইসলাম। কি ক্লিয়ার ভাইজান? ভাইয়া 1 3 এর থেকে 5 যোগ বিয়োগ করে বিন্দু দুইটা নির্ণয় করা যাবে না? যাবে না। লম্ব না হলে ডেফিনেটলি তোমার ঢাল দেওয়া থাকবে ভাইজান। ঢাল বের করার জন্য তোমার ক্লু দেওয়া থাকতেই হবে। শিয়াকিং আইডি থেকে যে বলছো লম্ব যদি না হয়, লম্ব না হলে সেই সরলরেখাটার ঢাল বের করার ক্লু তোমার প্রশ্নে থাকতেই হবে। ওকে, এবার আসো ভাইজান, এইবার আমরা এই জিনিসটাকে আর একটু ফিলিংস দিয়ে চিন্তা করি, রাইট? আর একটু ফিলিংস দিয়ে চিন্তা করব। দেখো, ফিলিংস, এবার আমরা ফিলিংস নেব, তারপরে ক্লাস শুরু করব আজকে।
এই অঙ্কটার একটু ফিলিংস নেওয়ার চেষ্টা করি। মাথায় রাখবা, দেখো এটা এ, এটা বি, এখানে যদি দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়, এখানে ছিল 1, 3 বিন্দু আর এখানে ছিল 4, 7 বিন্দু, রাইট? ভাইয়ের আমার, যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই দুটা, এই ভুজ থেকে এই ভুজ কত বেশি, এই ভুজ থেকে এই ভুজ কত বেশি, এইটুকু শুধু মাথায় রাখো। তাহলে 1 থেকে 4 কত বেশি, এখানে হচ্ছে +3 বেশি, মানে 3 বেশি আর কি। আবার 3 থেকে 7 কত বেশি, +4। আমি এটাকে বলি স্পেসিং, স্পেসিং, ওকে? এটা কোনো বিন্দু না, এটা হচ্ছে স্পেসিং। অর্থাৎ এই দুটা বিন্দুর স্পেসিং বা গ্যাপ, এটা দ্বারা বুঝাইছি ভুজের পরিবর্তন 3, আর এটা দ্বারা বুঝাইছি কোটির পরিবর্তন +4। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? এখন আসো, এইবারে আসো, তাহলে স্পেসিং মানে হচ্ছে দুটা বিন্দুর ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন, এটাকে বলছি আমরা স্পেসিং। স্পেসিং এক প্রকারের স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক না, কিন্তু স্থানাঙ্কের রূপে লেখা যায়। অর্থাৎ স্পেসিং এর ভুজ হবে ভুজের পরিবর্তন, স্পেসিং এর কোটি হবে কোটির পরিবর্তন। এটা আগে মাথায় নাও, স্পেসিং জিনিসটা, ওকে? এবার আসো, এ বি এর ঢাল। এ বি এর ঢাল হচ্ছে এইভাবে লিখব যে স্পেসিং এর কোটি, আমি এবার ঢালের সংজ্ঞা এইভাবে দেব, স্পেসিং এর কোটি ডিভাইডেড বাই স্পেসিং এর ভুজ। এটা হচ্ছে এ বি এর ঢাল আসলে, ওকে? এ বি এর ঢাল। ভাইয়েরা আমার, এবার যে কাজটা আমি করতে চাই, কোন একটা সরল রেখার লম্ব রেখার স্পেসিং, লম্ব রেখার স্পেসিং, ওকে? কোন একটা সরল রেখার লম্ব রেখার স্পেসিং যদি দৈর্ঘ্য দুটা সমান হয়, মাথায় রাখো, যদি দৈর্ঘ্য সমান হয়, এ বি আর এসি দৈর্ঘ্য দুটা যদি সমান হয়, যদি এ বি ইকুয়াল টু এসি হয় এবং এ বি লম্ব এসি হয়, রাইট? এ বি আর এসি যদি সমান হয়, এ বি আর এসি যদি লম্ব হয়, তাহলে এ বি এর লম্ব রেখার স্পেসিং কি হবে? মাথায় রাখবা, এই স্পেসিং এর ভুজটা কোটি হবে, কোটিটা ভুজ হবে, এইটা মাথায় রাখো, তাহলেই হবে। এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। আবার বলছি, এ বি এর এটা স্পেসিং, এর লম্ব রেখার স্পেসিং হবে, এর ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, কোটি ভুজ হবে, ভুজ কোটি হবে, এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। হয় ভুজের পরিবর্তন, ভুজের চিহ্ন পরিবর্তন হবে, নয়তো বা কোটির চিহ্ন পরিবর্তন হবে। কেউ যদি মনে করো এখানে কোটির চিহ্ন পরিবর্তন করব, তাহলে এই দিকে যদি তোমার 4 - 3 হয়, তাহলে এই দিককার স্পেসিংটা হবে, এর উল্টা দিকের স্পেসিং হবে -4,3। এই যে দেখো, ওই যে দুই ধরনের মন, একটা মন কি কোটি ভুজ হবে আর ভুজ কোটি হবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। কেউ বলবে আমি ভুজের চিহ্ন পরিবর্তন করব, কেউ বলবে কোটির চিহ্ন পরিবর্তন করব। ভেরি গুড, তুমি যদি উপরের দিকে কোটির চিহ্ন পরিবর্তন করে দাও, নিচের দিকে ভুজের চিহ্ন পরিবর্তন করে দাও। আমি কি বুঝাতে পারলাম? দেখো আবার বলছি, তাহলে এখানে 1, 3 ছিল, তাহলে 1, 3 এবং 4, 7 এর স্পেসিং এইটা, এর লম্ব রেখার স্পেসিং হবে এইটা। কখন? যদি এই শর্তটা ঠিক থাকে, এ বি আর এসি যদি সমান হয়। এটা মাথায় আগে নিয়ে নাও, তারপরে আমি বলছি। তাহলে লম্ব রেখার স্পেসিং লেখার নিয়ম হচ্ছে ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, স্পেসিং এর যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। এটুকু বুঝেছো কিনা ভাইজান, সেটা আগে বলো। স্পেসিংটা বুঝেছো কিনা সেটা আগে বলো। স্পেসিংটা বুঝেছো কিনা সেটা বলো প্লিজ। স্পেসিংটা বুঝেছো কিনা? ভেরি গুড। এইবারে আসো ভাইজান,
লক্ষ্য করো এই বিন্দুর সাথে এই স্পেসিং যে যে চিহ্ন অবস্থায় আছে সেই কাজটা করলেই অপর স্থানাঙ্কটা পাওয়া যায়। দেখো 1 এর সাথে +3 যোগ করলে 4 হয়, 3 এর সাথে +4 করলে 7 হয়। সেম কথা এখানে চিহ্ন আছে প্লাস। ভাইয়েরা আমার এই বিন্দুর সাথে এই স্পেসিং, তাহলে ওই কাজগুলো করে কি কাজগুলো, এখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। এখন তোমরাই বলো যে ভাইয়েরা আমার এবারে বলো এই বিন্দুর সাথে তাহলে এই স্পেসিং যোগ করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে। ভাইয়েরা আমার তো বলো 1 এর সাথে 4 যোগ করলে এখানে 5, 3 এর সাথে -3 যোগ করলে 0, সি বিন্দুর একটা স্থানাঙ্ক কমপ্লিট। এটার সাথে এই স্পেসিং যোগ করে এটা হয়েছে, তাহলে এটার সাথে এই স্পেসিং যোগ করে কেন এটা হবে না? এবার আবার বলো এই 1 এর সাথে -4 যোগ করলে হয় -3, 3 এর সাথে 3 যোগ করলে হয় 6। ওয়াও, অঙ্ক করেছি আমরা জয়। তাহলে বিন্দু জানা থাকলে, স্পেসিং জানা থাকলে অপর প্রান্তের স্থানাঙ্ক বের করা যায়। কি ক্লিয়ার? বিন্দু আর যদি আমাদের কি দেওয়া থাকে, স্পেসিং দেওয়া থাকে, তাহলে আমরা অপর স্থানাঙ্কগুলো বের করতে পারি। ভাইজান ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। সি বিন্দুর স্থানাঙ্ক 50 -36, আগের নিয়মে করে দেখো এটাই আসবে। কি ক্লিয়ার? ভাইজান ক্লিয়ার? হয়েছে ভাইজান? মোট কথা আমি ফাইনালি কি লিখবো, সি বিন্দুর স্থানাঙ্ক 50 -36। কেউ যদি বলে ভাই উপরে -4 +3 দিব, নো প্রবলেম, তাহলে উপরেরটা হবে। আমি তো আর এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক আঁকি নাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি নাই, চিহ্নের কোনো কাহিনী নাই এখানে। কি ক্লিয়ার ভাইজান? তাহলে লম্ব রেখার মানে আমরা যে স্পেসিংটা বুঝলাম, তাহলে মাথায় রাখতে হবে লম্ব রেখা বরাবর স্পেসিং কি হবে। কোনো একটা সরল রেখার স্পেসিং যদি জানা থাকে, লম্ব রেখার স্পেসিং হবে ভুজ কোটি হবে, কোটিটা ভুজ হবে। ক্লিয়ার? এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। আর সমান্তরালের ক্ষেত্রে স্পেসিং এর কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা ঢাল মানে বলেছি স্পেসিং এর কোটি বাই ভুজ। এটাও তো একটা স্পেসিং। লক্ষ্য করো এর ঢাল কি হবে, এর ঢাল হবে স্পেসিং এর কোটি বাই ভুজ। স্পেসিং এর কোটি -3 আর ভুজ হচ্ছে 4। দেখো এই ঢাল আর এই ঢালের গুণফল। এর স্পেসিং এর ঢাল হচ্ছে, এই স্পেসিং দিয়ে যদি ঢাল বের করি, এই সরলরেখার ঢাল আসতো 4/3। লক্ষ্য করো এই দুটার গুণফল -1 কিনা, 100%। অনুরূপভাবে এখানেও তাই, এই স্পেসিং এর কোটি বাই ভুজ করে দেখো ঢাল হবে -3/4। ওকে, তাহলে দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে স্পেসিং থেকে ঢাল বের করা যায়। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় স্পেসিং সেম থাকে, বাট দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, রাইট? তো আসলে ভাইজান আমি আজকে যে আসল অঙ্কটা করতে চাই, এতক্ষণ থেকে যা করলাম আমরা গত লাস্ট 7 নম্বর ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে যে নতুন যে ক্লাসটা শুরু হবে আজকে, সেটা একটু দেখো। ওকে, হ্যাঁ, আমি তো আসলে যে অঙ্কটা করতে চাই আসলে সেটা হচ্ছে এরকম। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, প্রশ্ন লেখো ভাইজান। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দু, লেখো আজকে পড়া শুরু কিন্তু, হ্যাঁ। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর প্রান্তদ্বয় 1, 3 ও 4, 7, 1, 3 ও 4, 7। অপর প্রান্ত দুটির স্থানাঙ্ক, অপর প্রান্ত দুটির স্থানাঙ্ক নির্ণয় করো।
স্থানাঙ্ক হোয়াট। দেখো আমি কিন্তু ওই যে তোমাদেরকে চতুর্ভুজের অর্থাৎ বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক এই চারটা চতুর্ভুজের যে কোনো তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা শিখাইছি মেনি ইয়ার্স এগো। ওকে, বাট দেখো আজ বর্গক্ষেত্রের একটা বাহুর প্রান্তদ্বয় দেওয়া আছে, তার মানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অপর দুইটা স্থানাঙ্ক কিভাবে বের করব? আগে কি করেছি আমরা? তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক তামা করে ফেলতাম কম কম বেশি বেশি থিওরি দিয়ে, রাইট? আজ আমরা প্রজেক্ট হাতে নিয়েছি যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে অপর প্রান্তবিন্দু দুটার স্থানাঙ্ক কি হবে। এক্সেলেন্ট একটা প্রশ্ন, ভেরি কিউট একটা প্রশ্ন, ভেরি কিউট প্রবলেম। ঠিক আছে, এই প্রশ্নটা একবার রুয়েটে এসেছিল। ঠিক আছে, দেখো কিভাবে আমরা অঙ্কটা সলভ করি। ভাইয়ের আমার ক্লাস তো শুরু এখন রে পাগলারা, আমরা তো এই এতদিন থেকে এই অঙ্কটা করার জন্য এত কিছু করেছি। বলো মোস্তাক, মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম 1 3 আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম 4 7, রাইট? আমার স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে তার কার সিআরডি। এইবারে তোমাদের প্রশ্ন, ভাই এ বি বাহু দিয়ে বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তো দুইটা, এই বাহু দিয়ে বর্গক্ষেত্র এই পাশে অঙ্কন করা যায়, আবার এই পাশেও অঙ্কন করা যায়, দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, রাইট? ভাইয়েরা আমার এবারে আসো মোস্তাক, এবারে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আমরা চিন্তা যদি করি, এই বিন্দু থেকে এই বিন্দুর স্পেসিংটা আগে বের করে নিই। ওকে, হোয়াট ইজ স্পেসিং? 1 এর সাথে 4 করতে গেলে এখানে কি করতে হবে? +3। 3 থেকে 7 কত বেশি? +4, এটা স্পেসিং। তাহলে এ বি এর স্পেসিং পাইছি আমরা, এ বি এর স্পেসিং পাইছি। স্পেসিং মানে ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন, রাইট? মোস্তাক তুমি বলো, এই স্পেসিং এইটার উপরে এটা লম্ব কিনা এবং এই বাহু আর এই বাহু সমান কিনা? সমান। তাহলে তুমিই বলো এই স্পেসিং যদি 3 4 হয় আর স্পেসিং হবে 4 3, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে লিখবো 4 3 কারণ এটাও তো লম্ব, রাইট? তাহলে এখানে যদি 3 এর আগে মাইনাস দিই, এখানে দিতে হবে 4 এর আগে মাইনাস। আমি তো বলেইছি তোমাদেরকে যে কোনো একটা সরল রেখার লম্ব রেখার স্পেসিং যদি দৈর্ঘ্য সমান থাকে, কি ক্লিয়ার? তাহলে বলো মোস্তাক, তাহলে এর স্পেসিং যদি 3 4 হয় তাহলে আমি বলেছিলাম ভুজ কোটি হবে আর কোটি ভুজ হবে, কি ক্লিয়ার? এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে, কারণ এটা পরস্পর লম্ব। এর ঢাল আর এর ঢালের গুণফল -1 হতে হবে, আর ঢাল মানে স্পেসিং এর কোটি বাই ভুজ। তাহলে এর কোটি বাই ভুজ মানে 4/3, এর কোটি বাই ভুজ মানে -3/4, তাহলে ঢালদের গুণফল -1। এই দিক দিয়েও কিন্তু সঠিক হয়, কি ক্লিয়ার? মোস্তাক তুমি বলো এবার, এই সরল রেখার এই সরল রেখা সমান্তরাল কিনা? সমান্তরাল সরল রেখার স্পেসিং সেম হয়, কারণ এর ঢালও সমান, ঠিক কিনা? এবার বলো এর স্পেসিং কত? -4 3, সুতরাং এর স্পেসিং হবে -4 3। অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ? ওরে পাগলা, এ কোনো অঙ্ক হলো? এ তো পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। বলো এই বিন্দু আমার রেফারেন্স বিন্দু, এবার এই বিন্দুর সাথে এই কাজটা করলে এটা হবে, স্পেসিং যোগ করে দাও। বলো এই বিন্দুর সাথে স্পেসিং যোগ করলে, যেমন দেখো এই বিন্দুর সাথে এই স্পেসিং যোগ করে এটা হয়েছিল কিনা? তাহলে এই বিন্দুর সাথে এই স্পেসিং যোগ করে এটা হবে। তাহলে মস্তক করো, 4 আর 4 8, 7 থেকে 3 বাদ দিলে 4, সি বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। এবার ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এই বিন্দুকে রেফারেন্স ধরো। বলো 1 আর 4 5, 3 আর -3 0, কমপ্লিট। এবারে 1 আর -4 -3, 3 আর 3 6, যোগ করো। এবার আসো এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করো, 4 আর -4 0, 3 আর 7 10, শেষ, অঙ্ক কমপ্লিট। চিত্রটা আঁকিয়ে দেখে দেবা স্যারকে, বলবা স্যার দেখেলেন চিত্র থেকে
যে অপর দুটি শিশুবিন্দুর স্থানাঙ্ক 8450 অথবা 010 - 36। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার? ও ভাইজানেরা করিয়ে রে, কি ক্লিয়ার? কি বলে মুস্তাক? ও এইটুকুতে শেষ? স্পেসিংটা চেঞ্জ কোন কারণে করছেন? ওরে পাগলা, স্পেসিং চেঞ্জ করবা না, লম্ব রেখার স্পেসিং। লম্ব রেখার স্পেসিং মানে কি হচ্ছে ঢালদের গুণফল -1 হতে হবে, ওই জন্য ভুজ কোটি করে ফেলতেছে আর কোটিটা ভুজ করে ফেলতেছে। কি ঠিক না? কি ক্লিয়ার? আর পারছি না ভাই, ক্লাস শেষ করেন, হতাশ হতাশ। ক্লিয়ার ভাই, একদম ঝকঝকা। ক্লিয়ার? ক্লিয়ার সবার? এই জিনিসটা শেখানোর জন্য আমি আজ এতদিন থেকে ওয়েট করতেছিলাম, রাইট? তোমরা তো ভাই এটা জানো না, এখানে আরো কত কিছু লুকিয়ে আছে। এই যে তোমরা দেখতেছো এর স্থানাঙ্ক এটা, বি এর স্থানাঙ্ক এটা, যদি তোমরা ফিজিক্স পড়ে থাকো তাহলে এবি ভেক্টর লেখা যায়। এবি ভেক্টর লেখা যায় তোমার এই স্পেসিং দিয়ে, এই স্পেসিং ইনটু আই, ওকে, প্লাস স্পেসিং এর ভুজ ইনটু আই, কোটি ইনটু জে, এটা হচ্ছে এবি ভেক্টর। স্পেসিং জানা থাকলে ভেক্টর লেখা যায়। এবি ভেক্টর হলো। এবারে যদি তুমি বলো যে আমি বি সি ভেক্টর লিখবো, তাহলে বি সি ভেক্টর এটা ইকুয়াল টু, বলো বি সি এর স্পেসিং কত? 4, - 3, তাহলে 4 এর সাথে আই নাও আর -3 সাথে জে নাও। কি বলো মোস্তাক? ভেক্টর হয়ে গেল। এবি ভেক্টর নির্ণয় করেছি, বি সি ভেক্টর নির্ণয় করেছি, রাইট? এবার আসো দুটা ভেক্টরের ডট গুণন করি, এবি ডট বিসি, এইটা ইকুয়াল টু ডট গুণন। তোমরা পারো, অনেক যারা ফিজিক্স পড়েছো, ডট গুণন মানে আই এর সহগের গুণফল প্লাস জে এর সহগের গুণফল প্লাস কে এর সহগের গুণফল। আই এর সহগের গুণফল 3 × 4 = 12 মাইনাস 3 × 4 = 12, 12 - 12 তো বিয়োগ করতে পারো, দিস ইজ 0। দুটা ভেক্টর যদি ডট গুণন শূন্য হয়, দুটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয়, ভেক্টর দুটা পরস্পরের উপর লম্ব হয়, এটা তোমাদেরকে শিখাইছে ফিজিক্সের স্যারেরা। দুটা ভেক্টর এর ডট গুণন যদি শূন্য হয়, ভেক্টর দুটা পরস্পরের উপর লম্ব হয়। এই যে দেখো, এদের ডট গুণন শূন্য। এবং মজার বিষয়, এই এবি ভেক্টরের মান যদি বের করো, এবি ভেক্টরের মান ইকুয়াল টু √, আই সহগের বর্গ প্লাস জে সহগের বর্গ, দিস ইকুয়াল টু 5। আবার বিসি ভেক্টরের মান যদি বের করতে চাও তুমি, তাহলে কি হবে দেখো, √16 + 9 = 5। তার মানে কি এবি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য সমান, সুতরাং এটা বর্গক্ষেত্র, সবকিছু ঠিক আছে। কি ক্লিয়ার ভাইজান? এই জন্যই কোন একটা ভেক্টরের লম্ব ভেক্টর নির্ণয় করতে হলে আই সহগ জে এর কাছে যাবে, জে সহগ আই এর কাছে আসবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে, রাইট? যদি দৈর্ঘ্য দুটা সমান থাকে, ভেক্টর দুটার মান সমান হয়, মান সমান বাট পরস্পরের উপর লম্ব যদি হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। কি ক্লিয়ার? ওকে, এদের বলে খিদা লেগেছিল। আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে স্পেসিংটা আমি কেন ভুজ কোটি করতেছি, কোটি ভুজ করতেছি, এর ভেক্টরের প্রকাশটা এরকম। ভাই সব বুঝলাম, কিন্তু পেটের মধ্যে হাতি ঢুকাইছে লিখে। হ্যাঁ, জারিন তাসনিম নাতাশা হতাশা বলছে এই নিয়মে কি এক্সামে করবো, তা আমি কি কোথায় করার জন্য এটা করলাম? দেখো তো, এক্সামের খাতায় করার জন্য এটা করলাম রে ভাই। কি ক্লিয়ার? ক্লিয়ার? হয়েছে ভাইজান, হয়েছে?
ভেরি গুড। তাহলে আমাদের এটা দিয়েও ব্যাখ্যা কমপ্লিট মোটামুটি। এরপরে আমরা সামনের দিন এই অঙ্কটায় আরেকভাবে করব, সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে, এগুলোকে ভেক্টর দিয়ে প্রকাশ করে তার লম্ব ভেক্টর নির্ণয় করে তারপরে আমরা মনে করো ওইদিকে মান নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এই ক্লাসটা অবশ্যই বারবার দেখে নিজেদের বেসিকটা শক্ত করে নেবা। অনেক চরম একটা জিনিস শিখাইছি আজকে তোমাদেরকে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে কয়েকবার এই ক্লাসটা রিভিউ করে করে বারবার একটু রিভিউ করে করে ক্লাসটা একটু মাথার ভিতরে মানে গেঁথে নিও। কোনোদিনও বই পুস্তক পড়ার দরকার নাই রে ভাই, বই পুস্তকের অঙ্ক করার কোনো প্রয়োজন নাই আসলে। ওকে, তো যাই হোক, অনেকদিন পরে আজকে তোমাদেরকে পড়ালাম। জানি না আমি আমার মতো করে পড়াতে পারেছি কিনা আজকে। হ্যাঁ, আর তোমরা যারা নতুন তাদের প্রতি বারবার আমি অনুরোধ করছি, আগের ক্লাসগুলো না করে এই ক্লাসগুলো করতে আসলে একটু কষ্ট লাগবে। তখন উজ্জ্বল ভাই সম্পর্কে তোমাদের নেগেটিভ ধারণা হবে যে ভাইয়ের কাছে পড়া বুঝতেছি না। আসলে আগের ক্লাসগুলো করে আসো, ইনশাল্লাহ এই ক্লাসগুলো বুঝবা। আর যে ক্ষতিটুকু আমাদের হয়ে গেছে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে, আমার মানে অপারগতার পরিস্থিতিতে, এটা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।